আমি তো 7:30 বলেছি, একদম 7:30তেই চলে এসেছি। আমরা তাহলে এখন শুরু করছি। এই অনুষ্ঠানটাতে আমাদের শুরু করার কিছু নেই। আমি পুরো প্ল্যাটফর্মটা, আমি পুরো অনুষ্ঠানটার দায়িত্ব থার্ড সেম এবং ফিফথ সেমের উপরে দিচ্ছি। তারা অনুষ্ঠানটি, আমরা শুধুমাত্র দর্শক, এবং আহ, তারাই এই অনুষ্ঠানটি পরিচালনা করবে। তাহলে আমি সুচন্দ্রা আছেন? সুচন্দ্রা, হ্যাঁ স্যার আছি। একটু তাহলে জয় একটু জোরে বলো, জয় একটু হ্যাঁ, জোরে বলো। তাহলে সুচন্দ্রা তুমি অনুষ্ঠানের হোস্টিংটা করো, এবং হচ্ছে হ্যাঁ তোমার উপর সম্পূর্ণ দায়িত্ব। আজকের পুরো অনুষ্ঠানটা তোমার উপর নির্ভর করছে। ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রথমেই জানাচ্ছি সকল স্যার ম্যামদের শুভ শিক্ষক দিবস, এবং আপনারা আমার প্রণাম গ্রহণ করবেন। এখানে উপস্থিত সকল স্যার ম্যামদের থেকে অনুমতি নিয়ে অনুষ্ঠানটি শুরু করছি। দুঃখের বিষয়, আজ বিশ্বব্যাপী এই অতিমারির জন্য এই দিনটি আমরা সম্মুখীনভাবে উদযাপন করতে পারিনি। তাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে অনলাইনের মাধ্যমে অনুষ্ঠানটি করার চেষ্টা করছি। অনুষ্ঠানটি শুরু করার আগে আমি তার সম্পর্কে দু চারটি কথা বলে নিতে চাই। আজ 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত জাতিকে সেবা প্রদান করেছিলেন। 1962 থেকে 1967 সাল পর্যন্ত তিনি দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, বরং ছাত্র সমাজকে জীবনে চলার পথে উৎসাহ দিয়ে এসেছেন। এই শুভ দিনটির একটি আনুষ্ঠানিক রূপ দিতে আমরা আজ এখানে সবাই মিলিত হয়েছি। দিনাটা কলেজের বাংলা বিভাগের সকল শিক্ষার্থীর তরফ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে জানাই গভীর সম্মান ও আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম। এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে আপনাদের মতো মানুষকে আমরা শিক্ষক হিসেবে পেয়েছি। অনুগ্রহ করে আমাদের ভুল ত্রুটি মার্জনা করবেন। এখন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করতে চলেছি একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে অনিন্দিতা সাহা। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ মনা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নর নারী, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপ সারি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি, বুড়িশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানয় অভিমান, কেন এ হিংসা দেশ,
পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। ম্যাম হয়ে গেছে। ধন্যবাদ অনিন্দিতাকে খুব সুন্দর একটি সঙ্গীত পরিবেশনের জন্য। আমি এখন মাননীয় অধ্যাপক শ্রী অমিতাভ দত্ত মহাশয়কে এই দিনটির সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে? সবাই হ্যাঁ, নিশ্চয়ই আমাকে হ্যাঁ স্যার। সর্বপ্রথমে যারা এই অনুষ্ঠানের আয়োজক, শিক্ষক এবং ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি প্রণাম জানাই আজকে যাকে নিয়ে আলোচনা, সেই সর্বপল্লী রাধাকৃষ্ণনকে, কারণ তার জন্মদিনেই আমরা এই অনুষ্ঠান পালন করতে চলেছি। আমার সমস্ত যারা কলিগ আছেন তাদেরকে আমার ভালোবাসা শুভেচ্ছা জানাই, আর ছাত্রছাত্রীদের জানাই অনেক শুভেচ্ছা, তারা আর বড় হোক এই কামনা করি। আজকের দিনটা মূলত ছাত্রছাত্রীদের দিন, এবং একজন শিক্ষক কি করে বড় হয়ে ওঠেন এবং তার কার্যকলাপ কিরকম হওয়া উচিত তা তারা আলোচনা করে, জানতে চায়, আলোচনা করে, এবং সেই ব্যাপারে ওই সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের প্রণম্য, আমাদের সকলের কাছে দৃষ্টান্ত স্বরূপ। এবং সেই জন্য আজকের দিনে এই মানুষটিকে খুব ভালো করে জানা দরকার আমাদের। জ্ঞানগর্ভ কথা বলার চেয়ে ছাত্রছাত্রীদের সামনে এমন একটা সুযোগে, অনেকেই জানে তবু বলি যে 1956-1962 আগে যদি আমরা 1936 ফিরে যাই, সেই 1936 সালে ভারতবর্ষের অন্যতম মেধাবী ছাত্র এবং শিক্ষক ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবং তিনি জন্মগ্রহণ করেন সেই জায়গাটার নাম অখ্যাত একটা জায়গা, তিরুত্তানি, 1888 খ্রিস্টাব্দে। এবং তখন ভারতবর্ষে ব্রিটিশ রাজ ছিল, এবং তখন ছিল ম্যাড্রাস প্রভিন্স, বিভিন্ন প্রভিন্স বা প্রদেশে ভাগ করা হয়েছিল। পরবর্তীকালে 1936-এ তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনি চলে যান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, এবং স্প্যাল্ডিং প্রফেসরের পদ তিনি অলঙ্কৃত করেন, এবং তিনি পড়ান দ্য রিলিজিয়ান অ্যান্ড এথিক্স, দ্য ইস্টার্ন রিলিজিয়ান অ্যান্ড এথিক্স, অর্থাৎ পাশ্চাত্যের যে ধর্ম এবং যে এথিক্স যে আছে, কারণ তার বিষয় ছিল তুলনামূলক সাহিত্য। এবং সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে তার যে আলোচনা, তা বিশেষভাবে আলোচিত হয়, সমালোচিত হয়। পরবর্তীকালে সুজনরা তো বলেছেই, আমি যাচ্ছি না সে প্রসঙ্গে, 1956 সালে উপরাষ্ট্রপতি এবং 62 সালে
তিনি ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতির মর্যাদায় আসীন হন। সবচেয়ে মজার কথা যে ওই রাধাকৃষ্ণের ছাত্রছাত্রীরা তার কাছে এলো যে আপনাকে না পাওয়া যাবে না, আপনি তো রাষ্ট্রপতি হয়ে গেলেন, তাহলে আপনার জন্মদিনটা, বলাই বাহুল্য তিনি জন্মগ্রহণ করেছিলেন ওই তীর্থানি 1988 খ্রিস্টাব্দের 5 সেপ্টেম্বরে। তা 5 সেপ্টেম্বর তার জন্মদিন ছিল। তাই সমস্ত ছাত্রছাত্রীরা তারা এলো তাদের প্রিয় শিক্ষককে সেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তা রাধাকৃষ্ণন বললেন যে তোমরা আমার জন্মদিন করো না, এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো। সেই থেকে 1962 খ্রিস্টাব্দ থেকে এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবং তার এক মাস পরে 5 অক্টোবর সেটা জাতিসংঘ এবং উদ্যোগে সমস্ত পৃথিবীতে ওই 5 অক্টোবর পালিত হয় শিক্ষক দিবস হিসেবে। এবং বিভিন্ন দেশে তারা তাদের মতো করে বিভিন্ন সময়ে তারা পালন করে এই দিনটি। আমরাও আজকে 5 সেপ্টেম্বর আমরা পালন করছি এই দিনটি। এবং বলাই বাহুল্য সকলেই জানে তিনি ভারতরত্ন হয়েছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়িয়েছিলেন। এটা বলার অপেক্ষা রাখে না, এটা সকলেই জানেন। তা তিনি একটা কথা বলতেন প্রায়শই, ঠিক উল্টোটা, আমরা যা জানি ঠিক তার উল্টোটা, যে একজন শিক্ষক জন্মায় না, তৈরি হয়। এবং আরেকটা কথা তিনি প্রায়শই বলতেন ইংরেজিতে, যে দেশের মধ্যে শিক্ষকের হৃদয় সর্বাপেক্ষা উজ্জ্বল হওয়া প্রয়োজন। এই দুটো কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি কি বলতে চাইছেন, যে একজন শিক্ষক জন্মায় না, একজন শিক্ষক তৈরি হয় বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। ব্যক্তিগতভাবে আজকের দিনটাতে খুব মনে পড়ছে আমার শিক্ষকদের কথা। তাদের কথা না বললে, সেই ঋণ স্বীকার না করলে আজকের দিনে একটু অসম্পূর্ণ থেকে যায়। যদিও ছাত্রছাত্রীরা কিভাবে, আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি না যাদের স্মার্টফোন থাকা সত্ত্বেও তারা ক্লাস করে না, আবার আমি সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যারা কষ্ট করে তারা এই অতিমারির সময় ক্লাস করে। তা আমি তাদের উদ্দেশ্যে বলছি যে কিভাবে রাধাকৃষ্ণন একটা বলে গেছেন যে একটা শিক্ষক জন্মান না, একটা শিক্ষক তৈরি হন। তা এই কথাটা যদি বিচার করা যায়, আমি প্রণাম করি প্রথম আমার জীবনে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সতঞ্জীব রাহা মহাশয়কে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াতেন এবং তিনি ছিলেন আমার শিক্ষা গুরু। বলা বাহুল্য তিনি না থাকলে আমি হয়তো এখানে পৌঁছাতে পারতাম না। তাই জন্য প্রত্যেক শিক্ষকের দরকার হয় একটা গুরুদেবের। কেন? কারণ আমি তার আদর্শ, তার নীতি খুব ভালো লাগতো। তিনি কি বলতেন যখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ি, তিনি বলতেন যে কল্যাণীটা হচ্ছে একটা দ্বীপের মতো, উজ্জ্বল দ্বীপের মতো। সেখানে বড় লোকরা বাস করে, সেখানে বড় বড় মানুষ বাস করে, চারিদিকে ঢাকা অন্ধকারে। তাই চলো আমরা একটুখানি আলো দিই, সেই অশিক্ষার অন্ধকারে একটু আলো দিই। একটা স্কুল আমাদের ছেড়ে দিয়েছিল শনিবার সন্ধ্যাবেলা এবং রবিবার সকালবেলা, এবং আমরা 9, 10, 11, 12 পড়াতাম। তখন আমি স্কলার, ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্কলার, এরকম আমার মতো আরো অনেকে যারা স্কলার নয়, যারা এমএ পড়ছে,
এরকম অনেকে আমরা পড়াতে যেতাম। আমি কেন বলছি এই কথাটা? তার কারণ কি করে পড়াতে হয়, কেমন করে ছাত্রছাত্রীদের সামনে দাঁড়াতে হয়, কথা বলতে হয়, আমি তার কাছ থেকেই শিখেছি এবং ক্লাস নিয়েছি। সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাদের টাকা নেই, পয়সা নেই, মান নেই, মর্যাদা নেই, তাদেরকে আমরা পড়িয়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলতে চাই না, আমি তাদের কথা বলতে চাই। তাদের চোখে দেখেছিলাম শেখার কি অপার আগ্রহ। তাই জন্য যে ওই যে বলছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন যে কথাটা বলছেন যে একজন শিক্ষক জন্মান না, তিনি তৈরি হন। এই তৈরি হওয়ার পথটা কেমন ছিল? যদিও আমার বাবা মা দুজনেই শিক্ষক ছিলেন, তাদের প্রণাম করি। তারা আহ, তারা ছিলেন ওই কি বলে হেডমাস্টার এবং হেডমিস্ট্রেস দুটি স্কুলের আমার বাবা মা, তাদেরকেও প্রণাম করি। তা আমি যখন এখানে জয়েন করলাম দিনহাটা কলেজে, তার পরবর্তীকালে ওই কি বলে আমার যিনি শিক্ষাগুরু সদনজীব রাহা, তাকে প্রণাম করে দাঁড়াই যখন, তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি আমি প্রণাম করে বলেছিলাম যে আজকে আপনার জন্যই আমি এখানটায় পৌঁছাতে পেরেছি, না হলে পৌঁছাতে পারতাম না, সত্যি পারতাম না। কে মনে রাখতো আমার কথা? তখন তিনি একটা কথা বলেছিলেন যে আমি সামনের রাস্তাটার উঁচু নিচু তা আমি শুধু সমান করে দিয়েছি, কিন্তু পথ হেঁটেছ তুমি, তাই জন্য তোমারই বেশি অবদান, কারণ পথ হেঁটেছ তুমি। তা একজন শিক্ষক, প্রকৃত শিক্ষকের কাজ এবং কথা আমি তার কথাতেই প্রমাণ পেয়েছিলাম। তাই জন্যই একজন শিক্ষক শুধু পড়াবেন না, পড়াতে পড়াতে কারণ আমি মনে করি যে যারা পড়ান তারা নিজেরা পড়েন, নাহলে পড়াতে পারেন না, এবং যারা ক্লাস করে এবং প্রশ্ন করে তারাও পড়ে, নাহলে প্রশ্ন করতে পারতো না। একজন অধ্যাপক তখনই সবার নয়নের মণি হন যখন ছাত্রছাত্রীদের পড়ানোর সঙ্গে সঙ্গে তাদের ভাবাতে পারেন, ভাবতে বাধ্য করেন, তাদের সামনে একটা লক্ষ্যের নিশানা ঠিক করে দিতে পারেন। আমি জানি যে হয়তো এই সমস্ত ছাত্রছাত্রীদের চেয়ে আমরা একটু বেশি জানি, এত নম্বর আমরা পাইনি, তবু কোনো ছাত্রছাত্রীকে যদি তার চলার পথটুকু একটু সুগম করে দিতে পারি, যদি তার পাশে দাঁড়াতে পারি, তাহলে একজন শিক্ষক হিসেবে নিজের জীবনকে সার্থক। আমি বারবার বলি যে আমি এক সময় এই কলেজকেও চালিয়েছি 2 বছর, পরবর্তীকালে তাই জন্য মনে করি যে একজন শিক্ষক হিসেবে বিশেষ গর্ব আমি অনুভব করি। আবার সবচেয়ে বড় পরিচয় যে আমি একজন শিক্ষক, এবং যদি কিছু ছেলে মেয়েকে যদি এই অশিক্ষার অন্ধকার থেকে তুলে আনতে পারি, যদি তাদের মনে জাগাতে পারি নানা প্রশ্ন, যদি তাদেরকে সঠিক পথের দিশাটা দিতে পারি, তাহলে একজন শিক্ষকের জীবনটা নিঃসন্দেহে ধন্য হবে। খুব আগে যদি ফিরে যায়, তাহলে আমাদের সমাজে, আমি আগের দিনই বলছিলাম যে আমাদের সমাজে চতুরাশ্রম ছিল, তার মধ্যে একটা ছিল ব্রহ্মচর্যাশ্রম। এই ব্রহ্মচর্য তখন কি করতে হতো, ছেলেদের বিশেষত তাদের গুরুদেবের কাছে যেতে হতো, ব্রহ্মচর্য পালন করতে হতো, এবং সেই গুরুরা অবশ্যই তারা জ্ঞানের অধিকারী হতেন, এবং গুরুর সাথে জ্ঞানের ভাগ করে নেওয়া, যেমন তেমনি গুরুর বিভিন্ন কাজ করে দেয়া, তার গুরুচরণ ও ফুল তুলে দেওয়া, তার খাবার ভাগ করে খাওয়া। তাই এইসবের মধ্যে দিয়ে একটা জিনিসই, সেই গুরুর যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে যদি আত্মস্থ করা যেত,
সেই ছেলেরা শুধুমাত্র পড়াশোনার পাঠটি তো তাই না, সেই গুরুর যে ব্যক্তিত্ব তাকেও আত্মস্থ করার চেষ্টা করত। তাই শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, পড়াশোনার বাইরেও একটা জগৎ হবে, একটা ভালো মানুষ হতে হবে। এবং বারবার রাধাকৃষ্ণন এই কথাই বলতেন যে একজন শিক্ষকের হৃদয় সর্বাপেক্ষা নির্মল হওয়া দরকার, না হলে তাকে মানবে কেন, তাকে শ্রদ্ধা করবে কেন? সে যদি শেখাতে না পারে তাহলে কি লাভ অত অত ছেলে মেয়ের সামনে দাঁড়ানো? যদি ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগাতে না পারি, আমরা যদি তাদের সঠিক দিশা না দিতে পারি, তাহলে শিক্ষক হিসেবে আমাদের কোনো গুরুত্ব নেই। সেই জন্য আমরা এই দিনটিকে বেছে নিই। অবশ্যই এই দিনটি ছাত্রছাত্রীদের দিন এবং অনুষ্ঠান পরিচালনা তারাই করছে। এবং বলাই বাহুল্য, আমি বারবার বলেছিলাম যে সর্বপল্লী রাধাকৃষ্ণন তার একটা বইয়ের নাম ছিল পারসিউট অফ ট্রুথ। তিনি ধারাবাহিক প্রবন্ধের মধ্যে দিয়ে তিনি জীবনের সেই আত্মদর্শন কখনো বন্ধ করেননি এবং তিনি সমাজের বিভিন্ন স্তরে সেই সমস্ত মানুষকে দেখেছিলেন, পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি যা জানেন, তিনি যা বোঝেন, তিনি যা শিখেছেন। সেই কারণে সর্বপল্লী রাধাকৃষ্ণন আমাদের কাছে প্রণম্য এবং একজন শিক্ষক হিসেবে তিনি সফল। তাই আমি বারবার বলবো, সবাইকে বলবো যে নম্বর পাওয়াটাই একমাত্র উদ্দেশ্য নয়, একটা ভালো মানুষ আমাদের হতে হবে। আমাদের শুধুমাত্র নিজের ক্যারিয়ার তৈরি করলে হবে না, আশেপাশে যে মানুষ, সেই সমস্ত মানুষকেও আমাদের সঙ্গে নিতে হবে। তবেই চতুর্দিকে ছড়িয়ে পড়বে শিক্ষার আলো, তবেই শিক্ষা, শিক্ষক এবং শিক্ষার্থীর জীবনটা পরিপূর্ণ হবে। আমি আশা করব যে সকল ছাত্রছাত্রী এইভাবেই চলবে, এইভাবেই তারা শিখবে এবং এইভাবে সকলের মধ্যে ছড়িয়ে দেবে শিক্ষার আলোকে, অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেবে। আর বেশি কিছু বলবো না। আমি আবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে, শুভ সন্ধ্যা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার আপনাকে। এবার একটি আবৃত্তি পরিবেশন করবে রুম্পা সরকার। নমস্কার। কবি কার্তিক ঘোষের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলেই মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য তো ভাই আনন্দে ভরে বুক। তবুও কেন জানো তোমাকে বলছি, দেখে শুনে পাই শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পায়ে গেছে এবারেও টেনে টুনে, বলবে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার,
পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার। কম নম্বর পেলে কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকার। পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবি না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট ধর্মার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু এত এত নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। নমস্কার। খুব সুন্দর রুম্পা সরকারকে আবৃত্তি পরিবেশনের জন্য। এবার আমি মাননীয়া অধ্যাপিকা শ্রীমতী সুচিস্মিতা দেবনাথ মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছ তো? হ্যালো। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকের অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আমার সহকর্মীদের এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের। এই বিশেষ দিনটিতে আমরা সমবেত হয়েছি তাকে উদযাপন করার জন্য, এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এই দিনটিকে স্মরণ করতে চেয়ে আমাদের ডেকেছেন, তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। আর আমার অনুষ্ঠানে আমি প্রথমে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার অনুষ্ঠানে ঢুকতে একটু দেরি হয়েছে, কারণ আমি এখনো বাইরে আছি আর কি। মানে আরেকটি শিক্ষক দিবসের অনুষ্ঠান থাকার জন্য ওখানে আমাকে যেতে হয়েছে। ওখান থেকে ফেরার পথে আমি একটু সংযোগ পেতে সমস্যা হওয়াতে 10 মিনিট দেরিতে ঢুকেছি এবং আমি এখনো বাইরে আছি। যাই হোক, এই অনুষ্ঠান উদযাপন আজকে ছাত্রছাত্রীদের, শিক্ষক দিবস কিন্তু উদযাপন করবে ছাত্রছাত্রীরা। তাই আজকে যা বলার তোমরা বলবে, যা অনুষ্ঠান করার তোমরা করবে, আমরা তোমাদের কাছ থেকে শুনবো। আমরা শিক্ষকেরা, মানে আমি অন্তত বলতে চাই যে আমরা সব সময় তোমাদের পাশে আছি। তোমরা শিক্ষিত হবেই, বই পড়লেই কিন্তু শিক্ষিত হওয়া যায়। শিক্ষিত হওয়ার জন্য যে ভালো গুরুর দরকার হয় সব সময় সেটা না হলেও এখন চলে। বই পড়লেই কিন্তু শিক্ষা লাভ করা যায়, কিন্তু একজন মানুষ হওয়ার জন্য, একজন মানুষকে সমস্ত গুণাবলী নিয়ে জীবনে সমাজের সেবা করার জন্য, মানুষের পাশে থাকার জন্য, এবং সবচেয়ে বড় কথা নিজেকে একজন ব্যক্তি হিসেবে তৈরি করার জন্য তার যে মানসিক শক্তির দরকার, সেটার জন্য কিন্তু সত্যি একজন ভালো গুরুর প্রয়োজন হয়, যাকে আমরা প্রত্যেকটা মানুষই কোনো না কোনো আদর্শ দেখে বড় হই। ঠিক সেই জায়গাটা সুচারুভাবে আমি এমন অনেক দেখেছি যে যারা ওই মা বাবার কথাও শোনে না, কিন্তু শিক্ষকের কথা শোনে। তাই শিক্ষক এমনই একটা জায়গায়, আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিন আজকে, উনি এই যে অমিতাভদা বলেছেন এবং আমরাও জানি, উনি বলেছেন যে আমার জন্মদিন হিসেবে নয়, শিক্ষক দিবস হিসেবে পালন করো। মানে শিক্ষকরা কিন্তু চাকরি করছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা নোবেল প্রফেশন। সমস্ত চাকরি কিন্তু চাকরি যেদিন অবসর গ্রহণ করে তারপর থেকে না তাদের সেই জায়গাটা আর থাকে না। অনেকে এই জন্য একটু হীনমন্যতায় ভোগেন, বা অনেকে অনেক রকম সমস্যাও তৈরি হয় অনেক বড় বড় পদে চাকরি করার পরে। একমাত্র শিক্ষকই আছে। আজকে আমি এত বছর ধরে কলেজে যদিও অধ্যাপনা করছি, কিন্তু আমার যদি এখন একজন বৃদ্ধ প্রাইমারি স্কুলের শিক্ষকও আমার সামনে উপস্থিত হন, আমি তার সামনেই চেয়ারে বসে থাকতে পারবো না, কারণ উনি একসময় আমার শিক্ষাগুরু ছিলেন। তাই এই যে এরা যে ছোট থেকে আমাদের হাতে ধরে যে জীবন সম্পর্কে মূল্যবোধ, নৈতিকতা শিখিয়েছেন, মানুষ হওয়ার জন্য আমাদের সাহায্য করেছেন, সেটা কিন্তু আমরা
মানে এই জায়গাটা কিন্তু শিক্ষকদের একটা বড় জায়গা। সেই জন্য এটা একটা মহান মানে স্থান প্রত্যেকটা মানুষের কাছে। এই যে এত এত মানুষ তৈরি হচ্ছে, সবার পেছনেই দেখবে প্রায় কোনো না কোনো শিক্ষকেরই ভূমিকা আছে। তাই শিক্ষক আহ শব্দটা শব্দটা তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বটেই। আহ, শিক্ষকের এটা না শুধু চাকরি নয়, শুধু চাকরি করা মানে পাবলিক সার্ভেন্ট বলা হয় বিশেষ করে সব চাকরি টাকরিকে। এটা না কোনো পাবলিক সার্ভেন্ট নয়, এটা একজন গুরুদেবের কাজ, মানুষ তৈরি করার কাজ। ওই যে বললাম বই পড়লেই কিন্তু শিক্ষা লাভ হয়, কিন্তু প্রকৃত শিক্ষা লাভ করার জন্য, জীবনের মূল্যবোধ তৈরি করার জন্য একজন মানুষের দরকার। সেই মানুষই হচ্ছেন শিক্ষক। আজকে তোমাদেরকে আমি এটুকুই বলতে পারি যে এই যে তোমরা এখন থেকে আমাদের যে ছাত্র হলে, ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে যে ছাত্র হলে, তোমরা কিন্তু আমাদের সারা জীবনের ছাত্র হয়ে গেলে। তোমরা আমাদের সারা জীবনের মানে পাশে থাকার লোক, আমাদের সন্তান তুল্য, আমাদের স্নেহের জায়গাটা অধিকার করে নিয়েছো। আমরাও তোমাদের সঙ্গে জড়িয়ে গিয়েছি, তোমাদের সাফল্য ব্যর্থতা সবকিছুর সঙ্গেও আমরা জড়িয়ে গিয়েছি। আজকে যারা সাফল্য পেয়েছে তাদের দেখলে যেমন ভালো লাগে, যারা সাফল্য পায়নি তাদের দেখলে কিন্তু আমাদেরই অন্তরটা কেঁদে ওঠে। তো আসলে আমরা আন্তরিকভাবে তোমাদের সঙ্গে জড়িয়ে যাই। আমরা কোনো টেবিলে বসে কাজ করি না, আমরা তোমাদের সঙ্গে, তোমাদের হাতে হাত মিলিয়ে, তোমাদের অন্তরের সঙ্গে যোগাযোগ রেখে সেই সংযোগ সূত্র ধরে আমরা জড়িয়ে যাই। সেই জন্যই শিক্ষক, সমস্ত চাকরির মধ্যে শিক্ষকের চাকরিটা একদমই আলাদা। এটা আমার খুব প্রিয় প্রফেশন। আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকেই আমার ভীষণ প্রিয়। তোমাদের কাছে আমি সব সময় বলি, তোমাদের সমস্ত ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদের সঙ্গে যদি শেয়ার করো, আমরা সব সময় তোমাদের পাশে আছি। আমাদের দিনহাটা কলেজের বাংলা বিভাগের শিক্ষকরা সবসময় ছাত্রদের পাশে আছে। তোমার এবং আমরা, আমাদের ছাত্ররাও খুব ভালো। অন্যান্য বিভাগের কি আছে জানি না, আমাদের ছাত্ররাও সব সময় আমাদের এত ভালোবাসা দিয়ে থাকে, এত শ্রদ্ধা দিয়ে থাকে, যে আমাদের সেই পুরনো ছাত্ররাও দেখা হলে মনে হয় যে তোমাদেরই মতো ওরা যেন একই রকম আছে। তো তোমরা সুনাম রক্ষা করো, নিজেদের সুন্দর মানুষ করে গড়ে তোলো, আমাদের পাশে সব সময় থাকো, আমরাও তোমাদের পাশে সব সময় আছি। অনেক পুরনো ছাত্রছাত্রীরাও আমাকে আজকে ফোন করেছে সকাল থেকে, আমি ওদের ফোনে অনেককে যোগাযোগ করেছি, ওরাও করেছে, অনেকের সঙ্গে কথা হয়েছে, খুব ভালো লেগেছে। এবং এই দিনটি তো আমাদের আরো কাছে আসার দিন, আরো আন্তরিক হওয়ার দিন, আরো সুন্দরভাবে তোমাদের গড়ে তোলার জন্য আমাদের শপথ নেওয়ার দিন। এবং তোমরাও আমাদের আরো সান্নিধ্যে আসবে, আশা রাখবো তোমরাও আমাদের কথা শুনবে। খারাপ যে কোনো সময় হয়ে যাওয়া যায়, ভালো হওয়ার জন্যই তো সাধনা করতে হয়। তোমাদের সাধনায় আমরা সব সময় তোমাদের পাশে আছি। আমি সেই মানে আজকের দিনে শিক্ষক হিসেবে তোমাদের কাছে আমার এটা অঙ্গীকার, আশা রাখবো তোমরা সবাই ভালো মানুষ হবে, আমাদের সঙ্গে থাকবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, নিজে একজন ভালো মানুষ হয়ে এই মহান মানুষ যে, যিনি এত মানে কাজ করে গেছেন, এত বড় দার্শনিক যিনি, তাকে সম্মান জানাবে একজন ভালো মানুষ হয়ে। তো আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনে আমরা অনেক শিক্ষকের কথাই শুধু বললাম, কারণ তার কথা অমিতাভদা এত সুন্দরভাবে বলেছেন যে আর ওনার দিকে আর গেলাম না। তো ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, আমার সমস্ত শিক্ষা গুরুদের, গুরুজনদের প্রণাম জানাই, আমার সহকর্মীদের ভালোবাসা জানিয়ে তোমাদের মানে জীবনের সাফল্য কামনা করে, সমৃদ্ধি কামনা করে আজকে আমি রাখছি আর কি। হ্যালো 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 হ্যাঁ হ্যাঁ ম্যাম। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমি সুচন্দ্রা সাহা এই শিক্ষক দিবস উপলক্ষে একটি আবৃত্তি পরিবেশন করতে চলেছি। কবি সুবোধ সরকারের লেখা ঘুষ।
রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট। ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো। যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবু তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎ সামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, কেন তো কোনো অন্যায় করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিনও। ফিরলে বলো, পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি, বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। পরবর্তী অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমি মাননীয় অধ্যাপক শ্রী সুভাষচন্দ্র দাস মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই এইখানে আমার দুজন বরিষ্ঠ সহকর্মী আছে, অমিতাভদা, সুচিস্মিতাদি। তাদের আমি শিক্ষক দিবসে প্রণাম জানাই। সেই সঙ্গে যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, তাকে আমার প্রণাম জানাই। আর তোমাদের শুভেচ্ছা, এবং সেই সঙ্গে ছাত্র হিসেবে আমার যারা শিক্ষক আজীবন, যাদের কিছু শব্দ আমার চারদিকে ঘুরে বেড়ায়, আমাকে ভাবায়, আমাকে এগিয়ে চলার শক্তি দেয়, তাদেরকেও প্রণাম জানাই। সেই সঙ্গে শিক্ষক হিসেবে মনে মনে এই ভাবি যে কোনো ছাত্রই ভুল করেও যেন আমার দ্বারা কোনোভাবে কোনো দিন আহত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। তাদের যেন সমস্ত জীবন জুড়ে তাদের জন্য ভালো ভাবতে পারি, ভালো করতে পারি। এইটুকু। আজকে যেহেতু তোমাদেরই অনুষ্ঠান, তোমরাই বলবে, তোমরাই এগিয়ে নিয়ে যাবে, সেজন্য আমি খুব বেশি কথা বলছি না, এইটুকুই। শেষে যেহেতু শিক্ষক দিবসের অনুষ্ঠান, হঠাৎই
আজকে অনেক বছর আগের একটা কথা মনে পড়লো। অনেক বছর, আমি তখন স্কুলে 8-এ পড়ি, তুফানগঞ্জের একটা স্কুলে। সেদিন স্কুলে সরস্বতী পুজোর ব্যস্ততা চলছিল। কিছু লোক সরস্বতী পুজোর ওই মঞ্চ ইত্যাদি গড়ার কাজ করছিলেন। তো ওইখানে আমরা ওইসব দেখতে ভালো লাগতো, দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো মাস্টারমশাইদের একটা মিটিং চলছিল। তো ওই মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা হেডমাস্টার মশাই ওই কাজ করছিলেন, যারা দেখাশোনা করছিলেন তাদেরই একজনকে বলছিল, তো ওইদিকে ওই ঘরে গিয়ে দেখতো কোনো লোকজন আছে কিনা, থাকলে একটু আসতে বল মঞ্চটা দেখার জন্য। তো লোকটি দৌড়ে গিয়ে সেই ঘর থেকে ঘুরে এসে বলছে, ওই ঘরে একটাও লোক নাই, ওই ঘরে যে কজন আছে সবাই মাস্টাররা বসে আছে। তো একটা খুব তুচ্ছ কথা, একজন সাধারণ লোক, তার মনে হয়েছে মাস্টাররা লোকের পর্যায়ে পড়ে না, মাস্টাররা মাস্টারই। তো সেই কথাটার মানেটা তখন হয়তো বুঝিনি, এখন বুঝি। বা হঠাৎই মনে পড়লো, আমার ভালোও লাগলো। লোকটির নামও মনে পড়লো, লোকটির চেহারাটাও ভাবলাম। তো আজকের শিক্ষক দিবসে এই একজন সাধারণ লোকের, হরকুমার দা আমাদের টিফিনের সময় টিফিন দিতেন, সেই হরকুমার দাকে স্মরণ করি, যার কাছে মনে হয়েছিল মাস্টাররা মাস্টারই, তারা কোনো লোকের পর্যায়ে পড়ে না। তিনি নিজের অজান্তেই বলে দিয়েছিলেন। আর এই হরকুমারদার কথা দিয়েই আমি আমার আজকের শিক্ষক দিবসের সমস্ত শিক্ষককুলকে শ্রদ্ধা জ্ঞাপন করি, আমার নমস্কার জানাই। ঠিক আছে সুচন্দ্রা, অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাও। সবাইকে আবারও প্রণাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের এখানে উপস্থিত সিনিয়র দাদা দিদিদের মধ্যে কেউ যদি এই দিনটির সম্পর্কে কিছু বলতে বা করতে চায়, তার জন্য আহ্বান জানাচ্ছি। আমি দিনাটা কলেজের বাংলা বিভাগের প্রাক্তন ছাত্রী। মানে এই বছরে আমি বেরিয়েছি, পাড়া আমার প্রাক্তন দেবযানী কর্মকার। তো সকল স্যার ম্যাম মেয়েদের প্রণাম জানাই আজকের দিনে, এবং শুভ শিক্ষক দিবসে অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। আজকে শিক্ষক দিবস সম্পর্কে একটা কথা বলতে চাই। যখন আমি কলেজে ফার্স্ট দিন, যেদিন আমার সাক্ষাৎ হয় শিক্ষকদের সাথে, ফার্স্টে প্রথমেই হয় সুভাষ স্যার আর জয় স্যারের সাথে। তো ভালো লেগেছিল। তারপর আস্তে আস্তে আমাদের ম্যামেদের সাথে সাক্ষাৎ হয়, ক্লাসগুলো খুব ভালো লাগতো। তো এখন কলেজ শেষে এখন মনে হয় যে ওগুলো দিনই ভালো ছিল, কারণ আমরা গত 1 মাস 1.5 মাস ধরে বাড়িতে প্রায়ই এই 11:30টা থেকে যে আমাদের ক্লাস টাইম ছিল সেগুলোকে মিস করি। আর ক্লাসে যেগুলো আমাদের বলতো ভালো কথা, উপদেশ দিত, সেগুলো খুব মনে করি। আর এইভাবেই আজকের দিনটা, আমি এই সম্পর্কে আর কিছু বলতে চাই না। আর সুচন্দনা যাই অনুষ্ঠানটিকে সুন্দর সঞ্চালনা করছে, তাকে খুব ভালো বলি, শুভেচ্ছা জানাই।
তো এতটুকুনি। ধন্যবাদ দিদি তোমাকে। আমরা পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোই। এখন আবৃত্তি পরিবেশন করতে চলেছে আমিনা খাতুন। আমাকে শোনা যাচ্ছে? দিদি শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। নমস্কার। সেই গল্পটা পূর্ণেন্দু পড়ছে। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছো। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুঁড়ে, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনদিনই ভুলতে পারলো না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। নমস্কার। ধন্যবাদ আমিনাকে। আমি মাননীয় অধ্যাপক শ্রী জয়দাস মহাশয়কে এই বিশেষ দিনটির উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রথমেই বলি যে সুচন্দ্রা, তোমার অ্যাঙ্কারিং বা অনুষ্ঠানের যে আয়োজন সেটা খুব ভালো হচ্ছে, আর সবাই কবিতা পাঠ করছে, খুব ভালো। তাই নমস্কারটা এরকম চট জলদি করবে না। হ্যাঁ, মানে তোমরা খুব ভালো কবিতা বলছো, খুব সুন্দর লাগছে তোমাদের এই অনুষ্ঠানটি। প্রথমেই বলে রাখি যে শিক্ষক হিসাবে আমি প্রণাম জানাই অমিতাভ স্যারকে, সুচিস্মিতা ম্যামকে এবং সুভাষ দাকে, কারণ তারা আমার চলার পথে অনেক পড়াশোনার জায়গাতে এবং পড়ানোর ক্ষেত্রে অনেক সাহায্য করেছেন। তাদেরকে আমার অবশ্যই বিনম্র প্রণাম। আর আরেকটা জিনিস বলি যে অমিতাভ স্যার যে কারণে রাগ করেছে যে শিক্ষক দিবস অনুষ্ঠানটা কেন আমরা বলবো, তোমাদের থেকে হওয়া উচিত ছিল, সেটা তোমরা পূরণ করেছো। এর জন্য নিজেদের জন্য তোমাদের নিজেদের একটা হাততালি প্রাপ্য। এটাই দিনহাটা কলেজ। আমি যখন দিনহাটা কলেজে চাকরির সুযোগ পাই এবং আমি যখন নিই, তখন আমি দেখে এসেছি যে দিনহাটা কলেজের আমার সাথে চাকরি পেয়েছে দিনহাটা কলেজের পড়ুয়া 5 জন। মানে এটা দিনহাটা কলেজ আছে বলেই সম্ভব। মানে এই সমস্ত শিক্ষকদেরকে, আমি তখন ছিলাম না, কিন্তু এই সমস্ত শিক্ষকদেরকে পেয়েছে বলেই দিনহাটা কলেজ এত উন্নত। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমার পিএইচডি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আমি যখন যাই তখন দেখি 24 জন ছাত্র দিনহাটা কলেজ, 53টি কলেজের মধ্যে 24 জন ছাত্র। এবং আমারও বলতে খুব ভালো লাগে, আমি যখন প্রথম শুরু করি দিনহাটা কলেজে তখনই সিবিসিএস চালু হয় পদ্ধতি, এবং তাদের সাথে আমাদের যে সম্পর্ক ছিল সেটাও খুব ভালো। আমি আজকে শিক্ষক দিবসের রাধাকৃষ্ণন নিয়ে কিছু বলবো না,
তবে আমার গর্ব কি জানো? আমার গর্ব হচ্ছে এটা যে আমাকে না, মানে প্রাইমারি থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে সবাই নাম হিসাবে জানে। তোমরা রক্তকরবী পড়েছো, আমি জানি আগামীতে পড়বে, তবে চেষ্টা করবে রোল নাম্বার থেকে, সংখ্যা থেকে নিজেদেরকে নাম করে নিতে। তাহলে দেখবে একটা ভালো লাগবে। আমাদের শিক্ষকের সাথে মতান্তর হয়েছে, মতবিরোধ হয়েছে, কিন্তু কোনোদিনও তাদের সাথে মনোমালিন্য হয়নি। এই কারণে তারা কিন্তু এখনো অবধি আমার ফেসবুকে যারা যারা আছো তারা তারা দেখবে যে সবাই মানে খুব যথেষ্ট, আমিও তাদেরকে সম্মান করি এবং তারাও সম্মানের মধ্যে থাকে, সমমান। আমি তোমাদের পড়াতে গিয়ে একটা জিনিস সবসময় বলি যে তোমাদের কাছ থেকেও যদি আমাদের কিছু শেখার থাকে তাহলে খুব ভালো লাগে। যেটা 6 সেম মানে যাদেরকে আমি প্রথম পড়ানোর সময় পেয়েছিলাম তাদের কাছ থেকে পেয়েছি। কারণ আমরা যেটা বলবো তারপরেও যদি মতান্তর থাকে, মতবিরোধ থাকে তোমাদের পড়ানোর ক্ষেত্রে, আমি কেন, আমরা সবাই উল্লেখ করি যে নিজেদের যদি কিছু বলার বক্তব্য থাকে যা আমাকেও আবার নতুন করে ওই পাঠটাকে পাঠান্তরে নিয়ে যেতে বাধ্য করে, আমাকেও আরেকবার পাঠ করতে সুবিধা করে, তাহলে তোমাদের কাছ থেকেও আমাদের কিছু শেখার আছে ওই পাঠ সম্পর্কে। তাদেরকে খুঁজে পাওয়া যায় খুব কম। আমরাও অপেক্ষা করি, আমরাও বেঞ্চের পর বেঞ্চ, রোল নাম্বারের পর রোল নাম্বার অপেক্ষা করে থাকি এমন কোন স্টুডেন্ট আসবে, এমন কোন শিক্ষার্থী আসবে যে যার প্রশ্নের উত্তর দিতে আমাদেরও হিমশিম খেতে হবে, আমাদেরকেও বই বার করতে হবে। তাদের সংখ্যা খুব কম, কিন্তু আমি আশা রাখি এটা যেহেতু দিনহাটা কলেজ এবং তোমরা যদি তোমাদের ঐতিহ্যকে খুঁজে দেখতে চাও তাহলে তোমরা দেখবে যে তোমাদের যারা বাংলা বিভাগের অনার্স নিয়ে পড়েছে তারা সবাই কোনো না কোনো জায়গায় আছে। এবং আমার খুব ভালো লাগে আজকে যেইভাবে তোমরা অনুষ্ঠানের বাঁকটাকে পরিবর্তন করতে পেরেছো, তাতে আমি মনে করি আমার শ্রদ্ধেয় স্যার অমিতাভ বাবু সন্তুষ্ট হবেন। এবং আমারও খুব ভালো লাগে, মানে ভালো লেগেছে যে তোমরা এই অনুষ্ঠানের দায়িত্বটা নিজের কাঁধে নিতে পেরেছ। তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থাকো এবং তোমাদের সুস্থ, এই কোভিড সিচুয়েশনে সুস্থ থাকো। আর বেশি কথা বাড়াবো না। বড়দেরকে আমার প্রণাম, তোমাদের প্রতি ভালোবাসা, ছোটদেরকে আমার ভালোবাসা। আর আমাদের এখানটায় যে দুজন আছে, সবাইকে সবার কথা বললাম, যে দুজন আছে, শুভদীপ স্যার, উনি কিন্তু দিনহাটা কলেজেরই স্টুডেন্ট ছিলেন এবং অন্বেষা ও এভিনশিল কলেজের স্টুডেন্ট ছিল, তারাও খুব ভালো। আমাদের দিনহাটা কলেজের বাংলা বিভাগ একটা পরিবার, আর পরিবারের মধ্যে আমরা সবাই একসাথে থাকবো, এইটুকু আশা। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের পাশে থাকার জন্য। এবার আবৃত্তি পরিবেশন করে শোনাবে লাকি খাতুন।
লাকি খাতুন, তুমি থাকলে আবৃত্তি পরিবেশন করে শোনা। লাকি যদি বলতে না চায় সুজনদা, তাহলে অনুষ্ঠানে এগিয়ে নিয়ে চল। উম, অন্য তার পরবর্তী আমাকে শোনা যাচ্ছে? কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, তুই বল 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 বল, শোনা যাচ্ছে। শিক্ষক দিবস মনের মধ্যে শিক্ষা আছে যার, শিক্ষক মানে তো সুচন্দ্রা, তোর মাইক্রোফোনটা অন কর। সরি, লাকির নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাকির আবৃত্তিটা সম্পূর্ণ শোনা হলো না। আশা করছি এরপরে লাকির আবৃত্তিটা শুনে নেব। এবার আমি মাননীয় অধ্যাপক শ্রী শুভদীপ সরকার মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। হয়তো প্রবলেমের জন্য স্যার আমাদের সঙ্গে আজ উপস্থিত থাকতে পারেননি। আশা করছি পরবর্তী কোনো অনুষ্ঠানে স্যারকে পাবো। এরপর কবিতা পাঠ করে শোনাবে সমৃদ্ধি চৌধুরী। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্য। আমরা সিঁড়ি, তোমরা আমাদের মারিয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন। তোমরাও তা জানো, তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের এই পদাঘাত। আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন। নমস্কার। ধন্যবাদ সমৃদ্ধিকে। এখন আমি
আমাদের মাননীয় অধ্যাপিকা শ্রীমতী অন্বেষা বর্মন মহাশয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি। অন্বেষা কি নেই প্রোগ্রামে? ম্যাম মনে হয় নেটওয়ার্কের কারণে লেফট হয়ে গেছে, জয়েন হয়েছিল। ম্যামও আমাদের সঙ্গে উপস্থিত নেই। ম্যাম জানিয়েছিলেন যে ম্যামের অসুবিধে পাচ্ছে না আছে। নাকি নেই প্রোগ্রামে দেখতে আমরা পাচ্ছি কি? আমি পরবর্তী অনুষ্ঠানের দিকে এগোই। প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের 5th সেমের সিনিয়র দাদা দিদিদের কাছ থেকে কিছু বলা বা শোনার জন্য আহ্বান জানাচ্ছি। কেউ বলবে না কিছু? হয়তো কেউ কিছু বলবে না, তাই অনুষ্ঠান শেষের দিকেই চলে এসেছি আমরা। অনুষ্ঠান সমাপ্ত করার আগে একটি সঙ্গীত পরিবেশন করবে নিপত্যচা সরখে। তার সঙ্গীতের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করব। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমার ছায়া আরে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায় আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে
ভালোবাসো যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়। ধন্যবাদ। ধন্যবাদ নিপত্যজাকে, খুব সুন্দর গেয়েছে। আমরা সকল শিক্ষক শিক্ষিকাকে ধন্যবাদ জানাচ্ছি এই দিনে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনাদের সকলের অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। একটু একটু সুচন্দ্রা, একটু বলার আছে আমার, একটু হ্যাঁ স্যার, বলুন বলুন বলুন। প্রথম কথা হচ্ছে যে জয় যেটা বলেছে, ওই যে নমস্কার টিপিক্যাল টোন ছোটবেলায় শিখেছিলি, ওই মাস্টারমশাইরা শিখিয়েছিল, ছোট এইটা করিস না, তোরা অনেক বড় হয়েছিস তো। ওটা জয় ঠিকই বলেছে, ওটা শুনতে ভালো লাগে না। আর এই অনুষ্ঠানটা যদি মনে করিস যে শিক্ষকদের দ্বারা কোনোভাবে তোরা উপকৃত হচ্ছিস বা ইয়ে করিস, এই অনুষ্ঠানটা তোরাই কিন্তু দায়িত্ব নিয়ে তোরাই করিস। কারণ কি, এই মাস্টারমশাইদের যদি মনে হয়, এই মাস্টারমশাই দিদিমণিদের যদি মনে হয় জীবনে চলার পথটা সুগম হয়েছে, তাহলে তাদের নিয়ে অনুষ্ঠানটা করিস। যদি এটা কিন্তু ছাত্রছাত্রীদের অনুষ্ঠান, তাই জন্য বারবার বলছি যে তাদের উদ্যোগটা তোদের তরফ থেকে আসা উচিত। আর একটা কথা বলছি, সুজনদা, ওই কবিতাটা তুই কিন্তু আবৃত্তি করিস না, আর করিস না। এ করলি ওই 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 পা আর দেখাস না, সাদা শালুর তলা দিয়ে পা বেরিয়ে আছে, আর দেখাস না। তুই অন্য কবিতা আবৃত্তি কর, ক্ষতি নেই, কিন্তু ওই কবিতাটা দয়া করে আর আবৃত্তি করিস না, ঠিক আছে? এইটুকুই বলার। হ্যালো 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 সুচন্দ্রা। হ্যাঁ হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। যাই হোক, তোমার সঞ্চালনা খুব ভালো লেগেছে, ধন্যবাদ সেটা বলছি। আর ওই যে হ্যাঁ, মানে আর দু একটা কথা কি, এই যে স্যার যে বলেছেন রাগ করুন আর যাই করুন, আসলে রাগটা না হবারই কথা, যে এটা তো তোমরা উদযাপন করবে। আমিও বলেছি যে এটা তোমাদের উদযাপনের দিন। মানে কি বলতো, দেখবে একটা বিয়ে বাড়িতেও না 15 থেকে 20% লোক অনুপস্থিত থাকে। সবাইকে না সবসময় কোনো কাজে পাওয়া যায় না, আমরাও 100% সব জায়গায় পাই না, বা আমরা নিজেরাও সব জায়গায় গিয়ে উঠতে পারি না। তাই কিছু কিছু লোককে দায়িত্ব নিতে হয়। তাই প্রত্যেকবারই সবসময় দেখেছি কি, বিভাগে কিছু কিছু ছেলে মেয়ে থেকে যায় যারা দায়িত্ব নিয়ে এই সমস্ত কাজ করে। যেমন আমাদের সমাজেও তো আছে, সবাই তো আর খারাপ নয়, সবাই আবার ভালো নয়। তাই হ্যাঁ, তোমরা এই যে কলেজটা না, স্কুলটা তো ছোটবেলার হিসেবে কাটিয়েছো, আর এখন কিন্তু তোমরা মানে তরুণ থেকে যৌবনের দিকে যাচ্ছ। এখন তোমাদের কাজকর্ম শেখার সময়, নিজেদের সঠিক করে মানুষ হিসেবে গড়ে তোলার সময়। এই যে স্যার যে কথাটা বললেন, এটা মনে রেখো। কারণ তোমরা যদি দায়িত্ব নিয়ে কাজ করো, দেখবে দায়িত্ব নিয়ে একটা কাজ করার মধ্যে দারুণ আনন্দ আছে। আর আমরা তো সবাই পাশে আছি, যদি ভুল হয় স্যারদের সামনে ভুল হলে লজ্জার কিছু নেই, বরং স্যাররা পাশে থাকবে, সংশোধন করে দেবে। এখান থেকে শিখে যাও, শেখার সুযোগ বেশি পাবে না, শিখে যাও। স্যার যেটা বলেছেন, অভিমানের কথা বলেছেন, অভিমান হওয়ারই কথা। তাই তোমরা শেখো, তোমাদের আরো 1 বছর পাবে। খুব সুন্দর হয়েছে তোমার সঞ্চালনা, ধন্যবাদ সবাইকে। শোনো সুজিস্মিতা, শোন সুচন্দ্রা, সুজিস্মিতা যেটা বলেছে খুব সত্যি কথা বলেছে। গান, আবৃত্তি এবং তোর সঞ্চালনা নিঃসন্দেহে ভালো হয়েছে। তবে জয় যেটা বলেছে সেটা কথা, ওই নমস্কার ওই বিশিষ্ট করে ছোটবেলায় করতে চার করিস না, অনেক হয়েছে। তুই বরং কবিতাটার নাম কি, বরং কবি কে, এটা আমাদের জানা এখন প্রয়োজন। কবিতাটার নাম কি আর কবি কে। আর খুব ভালো হয়েছে, নিঃসন্দেহে ভালো অনুষ্ঠান। তোরা উদ্যোগ নিবি, জয় জয়, এরপরে আরো ভালো করার চেষ্টা করব স্যার। তবে স্যার, মানে ওরা যেভাবে ব্যাপারটাকে নিয়েছে এবং যেভাবে উদ্যোগটাকে ফিরিয়েছে, মানে সেটার জন্য ওদেরকে সত্যি অসংখ্য ধন্যবাদ। মানে এটাই আমরা চেয়েছিলাম, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই আমরা চেয়েছিলাম। জয় একদম ঠিক বলেছে। তবে অমিতাভ দা, হ্যাঁ বলো।
এই যে এদের যে ব্যাচটা না, এদের হ্যাঁ ব্যাচটা আমি আজকে আমি আসলে বাইরে থাকায় আমি বলার সময় ভিডিও অনও করতে পারিনি, ওদের মুখটাও সবার আমার চেনা নেই। হ্যাঁ এদের মধ্যে না আমি ওই যারা গতবার আউটগোয়িং হয়েছে ওই ক্লাবের ব্যাচের একটা মিল পাচ্ছি। হুম এরা থেকে দেখবেন গান বাজনা করছে, আবৃত্তি করছে, কিছু বলছে। হ্যাঁ হ্যাঁ যেমন আগের ব্যাচে ওই দেবযানী বা দুই একজন একটু বলে, তাছাড়া আর খুব একটা কেউ খুব একটা বলে না। এরা কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করে, এটা কিন্তু একটা খুব ভালো দিক। নিঃসন্দেহে সুচিস্মিতা যেটা বলেছে, নিঃসন্দেহে শুধু পড়াশোনাটা আমরা চাই না, পড়াশোনার বাইরেও একটা জগৎ আছে, যেমন লেখালেখি, গান, আবৃত্তি, নাটক, আমরা এগুলোও চাই। একটা কলা বিভাগ, এই বাংলা বিভাগ মানে কলা বিভাগ, তাই সুতরাং এইগুলো না করলে না শুধুমাত্র ওই পড়াশোনা ওই কেজো জগতের মধ্যে থাকতে ভালো লাগে না। তাই জন্য যে সব দিকটাই ফুটে বেরোক, নাচ, আবৃত্তি, গান, সবকিছুই লেখালেখি সব। এত বড় সম্পদ আমাদের বাংলা ভাষা, এত বড় সম্পদ রবীন্দ্রনাথ, তাকে ধরে একটু নাচ শেখাতে দিলে আমরা কত কি পেয়ে যাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনাদের সকল স্যার ম্যামকেও ধন্যবাদ। ঠিক আছে, সুজনরা যেটা বলতে পারলো না, আমি সিনিয়র হিসেবে বলছি যে আমরা এখানেই সমাপ্ত করছি। সুভাষ কিছু বলবে? সুভাষ, যাকে আমরা তাহলে এখানেই আজকে শেষ করছি অনুষ্ঠান। ঠিক আছে।